কোন নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কাউকে ছোট করে দেখার অবকাশ নেই। আপনাদের স্মৃতির পাতায় অবশ্যই আছে 1971 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। জেনারেল ওসমানী সহ 11টি সেক্টরের নেতৃত্ব ওসমানী সাহেব দিয়েছিলেন। আমি 9 সেক্টরে যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ স্বাভাবিকভাবে হয় নাই। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। 2 লক্ষ মামুনের ইজ্জত দিয়ে এই স্বাধীনতার পতাকা আমরা যুদ্ধ করে এনেছি। এটি সরকার পরিবর্তনের বিষয়, আর 71-এর স্বাধীনতা ত্যাগ হতে পারে না। যখন আমরা দেখি দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন এবং 71-এর চেতনার বিরুদ্ধে কথা বলছেন, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একই সাথে আজকের এই শুভ সূচনায় আমাদের ফ্রন্টে বলতে চাই যে সেনাবাহিনী 71 সনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আমরা সবাই সেদিন মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু নেতৃত্বে সেনাবাহিনী ছিল, সশস্ত্র বাহিনী ছিল। আর এই সশস্ত্র বাহিনী ছোট করেন, কটাক্ষ করেন এবং তাদের নানাভাবে অকৃতজ্ঞ করাটা যারা মুক্তিযুদ্ধ করেছে আমাদের গায়ে রক্তক্ষরণ হয়। আমরা আমাদের বিবেকের তাড়নায় বলতে চাই যে রাজনীতিতে কেউ চিরশত্রু নয়। আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক বাংলাদেশ গড়ি, একটি নূতন বাংলাদেশ গড়ি, যে স্বপ্ন দেখেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমি আরো 2-একটা কথা বলতে চাই। যেখানে আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী আছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন, আরো মন্ত্রী পরিষদের সদস্যরা আছেন। আমরা 86 সনের পর থেকে এই যে ঢাকা শহরের যত উন্নয়ন হয়েছে, রোকেয়া সরণি, বিজয় সরণি, পান্থপথ এবং বিশ্ব রোড এবং যতগুলো আপনার হাইওয়ে বিল্ডিং দেখেন, নগর ভবন সহ, তারপরে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ এবং বেড়িবাঁধ, বিজয় সরণি, পান্থপথ, এগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং এই দেশে যোগাযোগ মন্ত্রণালয় এত কাজ করেছেন। আমরা সৌভাগ্য যে মঞ্জু ভাই এখানে আছেন। ইতিহাস লিখতে হলে জাতীয় পার্টিকে বাদ দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ, আনোয়ার হোসেন মঞ্জু, এদের বাদ দিয়ে দেশের সংস্কার লেখা যাবে না। বুড়িগঙ্গা ব্রিজ, মেঘনা সেতু, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ এবং কালীদিঘা টেকেরহাট ব্রিজ যেদিন আমরা ক্ষমতা হস্তান্তর করলাম তার 2 দিন আগে, 4 দিন আগে আমার মনে পড়ে কালীদিঘা ব্রিজের উদ্বোধন করেন মঞ্জু ভাই, সেখানে ছিলেন, ব্রিটিশ হাই কমিশনার ছিলেন। তো সেখানে আমরা মানুষের কাছে দোয়া চেয়েছিলাম। দেশের একটি অরাজকতা সেদিন হরতাল ছিল। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তার মন্ত্রী পরিষদের বিচক্ষণ সহকর্মী ব্যারিস্টার আনিসুল মাহমুদ ছিলেন, যাতে রক্তপাত না হয় এবং আত্মঘাতীমূলক কোনো কাজ না হয়, দেশটা যাতে পিছিয়ে না যায়, সেদিন তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে পরামর্শ দিয়েছিলেন। তো সেদিন তিনি ক্ষমতা ছেড়েছিলেন, কিন্তু ক্ষমতা ছাড়ার পরও কোনো বিপর্যয় ঘটেনি। কিন্তু আমি বলবো যে ইদানিং বা এই যে গত পরিবর্তন, সেটা মানুষের আশা ছিল মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে এবং দেশের যে উন্নয়ন ধারাবাহিকতা সেটা স্বাভাবিক থাকবে। কিন্তু একটি মানে ট্রেন, মেট্রো রেল, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। পদ্মা ব্রিজের অনেকগুলা মানে অবস্থানের আক্রমণ হলো, এটা তো কানুন ছিল না। সরকারে দিয়ে থাকুক, ভালো কাজ করলে তাকে সাধু
সাধুবাদ জানাতে হবে। এটাই আমাদের শেখা উচিত, এটাই আমাদের ধারণ করা উচিত। আমি বলবো যে আসুন আমরা সকলে মিলে অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে। সেই আচরণ, সেই নীতি, সেই আদর্শ, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের এখানে জোটের সকল নেতৃবৃন্দ আছেন, আমরা জোট নিয়ে একদিন আলোচনা করব। আজকের এই সংবাদ সম্মেলন, এখানে অনেক কথা বলার ছিল, আমি সেগুলো বলা হলো না, পরে ইনশাআল্লাহ বলবো। আমি বলবো ইসলামিক মূল্যবোধে এই জাতীয় পার্টির সৃষ্টি হয়েছে। এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, মুসলিম মাদ্রাসার পানির বিল তিনি মাফ করে দিয়েছিলেন, তার অনেক ছিল, এবং ভূমিহীন লোকদেরকে তিনি ভূমি দিয়েছিলেন। জানেন, শুক্রবার দিন ছুটির ঘোষণা করেছিলেন। বহু কল্যাণকর সেবামূলক কাজ করেছেন, যেটা বলতে অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা আশা করি আমাদের এই ৫৫ বছরে যে সমস্ত সংস্কার হয়েছে, যারা করেছে তাদের প্রতি সকল মানুষের কৃতজ্ঞতা বোধ থাকবে। একটি গণতান্ত্রিক চর্চায়, এটি সাংবিধানিক ধারাবাহিকতায় আমরা কিভাবে দেশটাকে এগিয়ে নিতে পারি, সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমি গভীর কৃতজ্ঞতা জানাই এবং আমার গভীরতম ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকবে। একই সাথে আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতি, দোয়া কামনা করছি। আমি দীর্ঘদিন এই জনপথের রাজনীতি করি, তা আমি আশা করি যে আমাদের যদি কোনো আচরণে ব্যথা পেয়ে থাকেন, আমি তার জন্য ক্ষমা চাই। কিন্তু আমরা জাতীয় পার্টি আগামী দিনে এই ফ্রন্টকে নিয়ে সামনে আগাবো। আপনারা সবসময় আমাদের সহযোগিতা করবেন, এটাই আমার আবেদন। এবং সাংবাদিকদের অভিভাবক, আজকের সভার প্রধান অতিথি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা আনোয়ার মঞ্জুর সাহেব, তিনি এসেছেন। আমরা সম্মানিত হয়েছি, সবাই সম্মানিত হয়েছে, আপনারাও হয়েছে একই সাথে। আমি আর আমার বক্তব্য পারবো না। আমি এই কথা বলবো যে 18টি দলের সমন্বয় আমাদের আজকের এই জোট। তবে এই দলে আরো অনেক সাড়া পেয়েছি, আরো অনেকে টেলিফোন করেছেন, কিন্তু আমরা একটা স্টেজে এসেছি যেখানে বললেই জোটে সাথে সাথে নেওয়া যায় না। যাদের নাম বাদ করবে তাদের অনুরোধ করছি, আপনারা আমাদের মিলন সাহেবের সাথে যোগাযোগ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার সহকর্মী চন্নু ভাই আছেন এবং আমাদের ফিরোজ রশিদ ভাই আছেন, তারপরে মিলন আছে, ফারুকি ভাই তো আছি, মঠিন ভাই সহ। আমি সবাইকে নাম বলতে অনেক সময় প্রয়োজন হবে। আমি জোটের সকল নেতৃবৃন্দকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই যে তারা সময় মতো এসেছেন। তাদের আন্তরিকতা, তাদের সহযোগিতা এবং তাদের সমর্থন পেলে একযোগে আগামীতে আমরা নির্বাচন করব। এভাবে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, পরিবেশ থাকতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। আমি আমার নেতৃবৃন্দ আছে, তারা বলবেন। শুধু এই কথা বলবো, চলেন আমরা একসাথে চলি, বহুদূর যাই এবং বাংলাদেশকে নির্মাণ করি এদের সকল মানুষের জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ এবং সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের এই অনুষ্ঠানে বেশ কয়েকটা দেশের এম্বাসি থেকে ডিপ্লোমেট এসেছেন। উই ওয়েলকাম দ্য
members of the diplomatic corps, we thank you for joining us on this occasion of declaration of new political front NDF. Thank you. আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি আমাদের অনুষ্ঠানটা দুই পর্বে। এখন এটা প্রথম পর্ব। এই মুহূর্তে আমাদের প্রস্তাবিত ফ্রন্টের চেয়ারম্যান তিনি ফ্রন্টের উদ্দেশ্য, ফ্রন্টের ঘোষণা পত্র এবং এই সঙ্গে তিনি সমসাময়িক রাজনৈতিক সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন। তারপরে আমাদের আজকের যিনি প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য রাখবেন। তারপরে আমরা আমাদের যারা নাকি আমাদের ফ্রন্টের যে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করব। সেখানে সাংবাদিক ভাইয়েরা যদি থাকতে চান থাকতে পারেন, না থাকলেও আমাদের মানে কোনো ইয়ে থাকবে না। আমরা তবে এই আজকে এই অনুষ্ঠানটা কভার করার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের ফ্রন্টের পক্ষ থেকে। এবং এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, সেটা হলো আজকে হলো এটা ডিসেম্বর মাস। 1971 সালে যে মহান নেতার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং সেক্টর কমান্ডার যিনি জাতির জনকের পক্ষে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল সেক্টর কমান্ডার এবং 71 সালে সকল মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং একই সাথে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য, দুর্নীতির মতো একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আজকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এখন আপনাদের সামনে আমি এই ফ্রন্টের ঘোষণাপত্র এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় পার্টির অত্যন্ত প্রিয় চেয়ারম্যান শ্রদ্ধেয় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জাতীয় জীবনের একটি ক্রান্তি লগ্নে একটি নতুন রাজনৈতিক ফ্রন্ট এটা আত্মপ্রকাশ করার এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান উপদেষ্টা, ফ্রন্টের উপদেষ্টা এবং প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন মঞ্জু, আমাদের এই ফ্রন্টের নেতৃবৃন্দ, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের বিভিন্ন দল থেকে আগত নেতৃবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আমি প্রথমেই এই মুক্তিযুদ্ধের মাসে, বিজয়ের মাসে প্রথমেই স্মরণ করতে চাই আমাদের সেই ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের, ২ লক্ষ মা বোনদের যারা তাদের সম্ভ্রম হারিয়েছিলেন, যাদের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি। আমি প্রথমে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলবো, তারপরে আমি একটু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই সম্পর্কেও কিছু কথা বলব। আমাদের যে ঘোষণাপত্র আপনাদেরকে দেওয়া হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ এখন যেন এক অনিশ্চিত রাজনৈতিক
ঘূর্ণাবর্তে। মাত্র 2 মাস পর পরম প্রত্যাশিত অবাধ এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন বলছে শতাব্দীর শ্রেষ্ঠ উৎসব মুখর ভোট হবে, অথচ মানুষের সামনে ভিন্ন বাস্তবতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেই চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন, নানা দাবি দাওয়ায় রাজপথ অস্থির। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে অভিযোগ তুলছে। আন্তর্জাতিক চক্রান্তের কথা প্রকাশ্যেই উচ্চারিত হচ্ছে। জুলাই সনদ ও এর বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়া না হওয়া, নির্বাচনে প্রশাসন নিয়ে ভাগাভাগি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো অভিযোগে মুখর। নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে না। বরং সরকারই অনেক ক্ষেত্রে সমস্যা উগরে দিচ্ছে। শুধুমাত্র নির্বাচনকালীন সরকারের রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ নেই। ঐক্যমত্য কমিশনের গুটিকত দলের সম্মতি অসম্মতিকে জাতীয় ঐক্য বলা যাবে না। অন্তর্বর্তী সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে, জাতীয় রাজনৈতিক সংকটগুলো অনিষ্পন্ন রেখে শুধুমাত্র নির্বাচনে ঘোড়া দাবড়ে দিয়ে তারা দায়িত্ব সেরে ফেলতে চায়, যেন নির্বাচনের পর সংকটগুলো যেয়ে থাকে। এটাও যেন তাদের গুপ্ত এজেন্ডা। কিন্তু যেন তেন ভোটে একটা নির্বাচিত সরকারই কি সকল মুশকিলের সমাধান? ভোটটা হয়ে গেলে কি রাজনৈতিক রক্তারক্তের অবসান ঘটবে? জনগণ কি ভয়হীন নিরাপদ রাষ্ট্র পেয়ে যাবে? সফল জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য অনুযায়ী ফ্যাসিবাদের অবসান ঘটাবে? নতুন বন্দোবস্তে কি রাষ্ট্র সাজবে? হালের বাংলাদেশ তার জনগণকে নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটে ফেসে যাচ্ছে। চাঁদাবাজি, দখলদারি, মৌলবাদী হুঙ্কার, মব বা তার দঙ্গলবাজের ভয়াবহতা নিয়ে যেন কারো কোনো ভাবনা নেই। তাই মানুষ আতঙ্কে। আমরা লক্ষ্য করছি জনগণ ফেব্রুয়ারিতে একটা অর্থবহ ভোট চায়। তাদের প্রত্যাশা এই ভোটের মধ্য দিয়ে ফ্যাসিবাদের চিরবিদায় লক্ষ্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্ন এবং জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের স্বপ্নে পুনর্জন্ম নেওয়া নতুন বাংলাদেশ গন্তব্যচ্যুত হতে পারবে না। জাতির এই ক্রান্তি লগ্নে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর, বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশে জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিকে বেগবান করা, ইসলামী মূল্যবোধ এবং সর্বধর্ম সম্প্রীতি বিশ্বাসী স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তন, ফ্যাসিবাদের চির অবসান এবং সুশাসন প্রত্যাশী জনগণের নিয়মান কণ্ঠস্বরকে সোচ্চার করতে আমরা নিম্নোক্ত দলসমূহ একটি রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ সক্রিয়তা বজায় রেখে উপর্যুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে আগামী নির্বাচন ও রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয়তাবাদী ফ্রন্ট।
আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয়তাবাদী এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সরকারকে আগামী 2 মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত হতে হবে। সকল হয়রানিমূলক মামলা তুলে নিয়ে ভোটে অংশগ্রহণ সুযোগ সৃষ্টি করতে হবে। অন্তর্ভুক্তমূলক ভোটের ব্যবস্থা জরুরি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে। আইনের শাসন, সুস্থ উদার গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা, জনগণের সম্মতিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি, যার লক্ষ্য একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তুলতে হবে। 4, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃঢ় নিয়ন্ত্রণ জরুরি। সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, দখলবাজ যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নিত্যপণ্যের অসহনীয় মূল্যস্ফীতি রোধ করতে হবে। স্বনির্ভর অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর জরুরি মনোযোগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আমাদের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজকে আত্মপ্রকাশ করছি। এই জোটটি কেবল নির্বাচনী জোট নয়। যদিও নির্বাচনকে সামনে রেখে আমরা জোটটা করেছি, তবে এটা নির্বাচনের জোট নয়, এটি একটি রাজনৈতিক জোট। আমরা আশা করছি এবং আমাদের যে শরিক দলগুলো আছে এই জোটে, তাদের সাথে কথা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ রাজনীতি এগিয়ে নিই। কারণ আমরা দেখছি আজকে আমাদের জাতীয়ভাবে যে বিভাজন হচ্ছে, এই বিভাজনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেই জন্য আপনারা দেখেছেন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিভিন্ন মত এখানে জায়গা পাবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে একটা নতুন রাজনীতি দিতে চাই। এবং আমি মনে করি বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে সেই রাজনীতি দেওয়া যায়। এখন আমাদের সামনে নির্বাচন। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ, তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না, নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছি। সরকারকে বলব, আমরা আগেও দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার এসছিল, মাত্র 3 মাসের মাথায় তারা নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। সেখানে ল অ্যান্ড অর্ডার 3 মাসের মধ্যেই তারা আয়ত্তে এনেছে। প্রশাসনকে তারা নিরপেক্ষ করেছিলেন। আপনার 1991 সালের নির্বাচন
1996 সনের নির্বাচন, 2001-এর নির্বাচন আমরা দেখেছি। এই সরকারগুলো মাত্র 3 মাসের জন্য এসেছিল, কিন্তু তারা প্রশাসনকে নিরপেক্ষ করতে পেরেছিল। তারা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাকে আয়ত্তে এনেছিল এবং নির্বাচনের পরে এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল সাধারণ মানুষের কাছে। কিন্তু বর্তমান সরকার আজকে প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, তারা আইন শৃঙ্খলা এখনো আয়ত্তে আনতে পারেননি এবং এখনো তারা কোনো পদক্ষেপ নেননি। মাত্র 2 মাস বাকি। তাদের কথা মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাদের কথা মতো সেই নির্বাচনের প্রস্তুতি আমরা বাইরে দেখছি না। তাদের কাগজে কলমে কি নির্বাচন কমিশন করছে বা প্রশাসনে করছে তার কোনো প্রতিফলন মানুষের মধ্যে। আজকেও মানুষ সন্দেহ করছে নির্বাচন হবে কিনা। কেন? যাকেই দেখি তার প্রথম প্রশ্ন যে নির্বাচন হবে কিনা। আজকে গতকাল গাজীপুরে কি হয়েছে আমরা দেখেছি। নির্বাচনী সংঘাত পত্রিকায় বেরিয়েছে, মাসে 10 জন করে লোক আপনার নিহত হচ্ছে, মার্ডার করা হচ্ছে। আপনার আমি এই যে মব কালচার, এটা তো বন্ধ হয়নি। মব কালচার বন্ধ হয়। আমি তো এটা দেখতে পাচ্ছি এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে, যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না। মব নির্বাচন হবে। আমি একটি কথা বলতে চাই, 71-এর যুদ্ধ হয়েছিল কি জন্য? আমরা স্বাধীনতা চেয়েছিলাম কি জন্য? এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। বৈষম্য তখন ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। আমরা একটা শোষণহীন, শোষণ মুক্ত একটি অর্থনীতি চেয়েছিলাম। আমরা বৈষম্যহীন একটা অর্থনীতি চেয়েছিলাম। আমরা অনেক ভুল করেছি 71 থেকে। 54 বছর আমাদের অনেক ভুল হয়েছে। আমি দলীয়ভাবে আমাদের যখন কাউন্সিল হয়, সে কাউন্সিলে দলীয়ভাবে আমি ক্ষমাও চেয়েছিলাম আমাদের ভুলের। কিন্তু ক্ষমা চাইলে তো হবে না, ভুল স্বীকার করলে তো হবে না। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ভুল যেন আমরা আবার না করি। একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রধান যে স্তম্ভ, সে স্তম্ভ হচ্ছে নির্বাচন। সে নির্বাচন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেসব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা আবার ভুলের দিকে যাব, আবার আমরা ভুল করব। আমরা সেই ভুল করতে চাই না। জাতি অনেক মাসুল দিয়েছে। আমরা এমন একটি ব্যবস্থা চাই, একটি সরকার বদলালে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। একটি সরকার পরিবর্তন হলে তার আগের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই একটা সভ্য, সুন্দর, গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে নির্বাচন হবে,
নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এবং ক্ষমতা স্থানান্তর সুন্দরভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, প্রত্যেক পার্টির একটা দাবি থাকে কি, যে ধর্মীয় সম্প্রীতি। অথচ আমরা রাজনৈতিক দল যারা এটা সৃষ্টি করার দায়িত্বে আছে, তাদের মধ্যে কোনো সম্প্রীতি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখছি, যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আমরা তো অতীতকে নিয়ে আর ঘাটতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। বলুন ভবিষ্যতে কি করবে, বলুন কিভাবে কর্মসংস্থান বাড়াবে, কিভাবে আমরা আইন শৃঙ্খলা ঠিক করব, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। আজকে সেই কথা না বলে আমরা বলছি আপনি ৭১ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন। আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ। এই বিভেদ আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমরা বিভেদ বলে আমাদেরকে অন্ততপক্ষে কিছু জিনিসে আমাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে। সেটা কমিশনকে দিয়ে হবে না। কমিশন কি করবে? আপনার আমাদের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। সেই সংবিধানে আমরা কতবার কাটাছেড়া করেছি। আমরা ৭১-এর পরে একটা সুন্দর সংবিধান বাংলাদেশ পেয়েছে। প্রথম ভুল হলো কোথায়? যেই গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন খেলে গেছেন, সেই গণতন্ত্র বন্ধ করে গেলেন বাকশালে। এই যে ভুল, একের পর এক ভুল করে গেছি, তার মাসুল আজকে আমরা দিচ্ছি। এই মাসুল আর জাতি দিতে চায় না। আমরা আগামী প্রজন্মকে আমরা যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, যে ভুলের মধ্যে দিয়ে গিয়েছি, সেই ভুলের মাসুল যেন আগামী প্রজন্মকে দিতে না। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা কতটুকু করতে পারবো আমরা জানি না। আমরা আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাব। আমরা জনগণের কাছে যাব, চেষ্টা করব। আমরা নির্বাচন কমিশনকে আমরা চেষ্টা করব নির্বাচনে আমরা জাতীয় পার্টি এবং এখানে যে শরিক দলগুলো আছে প্রত্যেকের সাথে আমার কথা হচ্ছে, প্রত্যেকে নির্বাচনে যেতে চাই। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করেছেন। আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে, তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেননি। কি কারণে ডাকেননি সেটা বলেন আপনারা। কোন দল যদি অন্যায় করে থাকে তাকে বলেন আপনারা এই অন্যায় করেছেন, সেই জন্য আপনাদের ডাকেন। আপনারা তো নিরপেক্ষ, আপনারা তো শুরুই করলেন বৈষম্য। কোন দল ক্ষমতা আসবে আপনারা জানেন না। আমরা এই উপমহাদেশে ভারতে দেখেন, এই বিজেপি একটি ছোট্ট দল ছিল, একটি ছোট্ট দল ছিল। আজকে তারাই দেশ শাসন করছে। সুতরাং কোন দল কখন শাসন করবে, মানুষ কাকে বেছে নেবে, সেটা আপনাদের দায়িত্ব না। আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে। আপনারা তো জনগণকে বলে দিচ্ছেন
এই দল ক্ষমতায় যাবে অথবা যেতে পারে, এইটা আপনাদের এখতিয়ারের মধ্যে নেই। আপনারা সেখানে অন্যায় করেছেন। আর সরকার করব, আপনারা বন্দোবস্ত, আপনাদেরকে তো জনগণ সম্পূর্ণ আস্থা দিয়েছে, আমরা দিয়েছি। আমরাই ডক্টর ইউনূসকে চেয়েছে সরকার, আমরা তো আপনাদের পক্ষে আছি, আপনাদের সাথে আছি। আমরা দেখতে চেয়েছি যে এই দেশে একটি সন্ত্রাস মুক্ত দেশে পরিণত হবে আপনাদের সাথে, যেহেতু আপনাদের কোনো পলিটিক্যাল অবজেক্টিভ নেই, মানে কোনো স্টেক, ভবিষ্যৎ কোনো স্টেক নেই, আপনারা কেউ দল করেন না, সুতরাং আপনারা শক্ত হাতে আপনারা আইন শৃঙ্খলা ঠিক করেন, আপনারা সেটা করেন না। আজকে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, কোন বিনিয়োগ নাই। এখনো সময় আছে, 2 মাস সময়, 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আইন শৃঙ্খলা ঠিক করতে পারে, আপনার প্রশাসনকে নিরপেক্ষ করতে পারে, আমি বিশ্বাস করি আপনারা ইচ্ছা করলেই পারেন। আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনে আমার নিরাপত্তা তো থাকতে হবে। শোনেন, আমাকে বলেন, আমি সেই নিরাপত্তা আমাকে দিতে হবে। আজকে না বলে পারছি না, একটা কারণ তারেক রহমান সাহেব না আসার হচ্ছে তার নিরাপত্তা। যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো ইয়ে নেই, কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না। উনি যদি ভরসা না পান, আমি আনিসুল ইসলাম মাহমুদকে আমি কি করে এই নির্বাচন করব? আমার নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? এই নিয়ে কিন্তু কোনো কথা নাই। এই নিয়ে সরকারও কোনো কথা বলেন না, নির্বাচন কমিশনও কোনো কথা বলেন না। তো এইভাবে আপনারা নির্বাচনটা দেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে, এই নির্বাচন হবে ওই মব কালচার, যেটা এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন। আমরা এই নির্বাচন যদি হয়, এটা একটা সুবর্ণ সুযোগ এসছে। কয়েক হাজার লোক তাদের জীবন দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, এইটাকে বৃথা যেতে দিয়ে মানুষ চাচ্ছে পরিবর্তন। আপনারা পরিবর্তন দেন, মানুষ গ্রহণ করবে। আমরা যদি আবার ভুল করি, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে ফ্যাসিজমের ব্যাপারে আমরা কথা বলি, সেই ফ্যাসিস্ট সরকারই আবার প্রতিষ্ঠিত। কারণ নির্বাচনে গণতন্ত্রের প্রথম স্তম্ভ। নির্বাচন যদি ঠিক না হয়, ফ্যাসিজম আসবে, কেউ বন্ধ করতে পারবে না। সুতরাং আসুন আমরা সকলে মিলে, এবং যেই সব রাজনৈতিক দল আছেন তাদের কাছে আমার একটা উদ্যত্ত আহ্বান যে আমরা সকলে মিলে সরকারকে বলি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার, নির্বাচনকে নিরপেক্ষ করার, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের কথা বলে আমরা রাজনীতি করি, সকলেই এখন ভবিষ্যৎ প্রজন্মের কথা বলে। সত্যিকার অর্থে যদি আমরা সেটা বিশ্বাস করি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের বন্দোবস্ত, যাতে আমরা সকলে সেটা গ্রহণ। আজকে আমার বিরুদ্ধে আমি নাকি
মার্ডার করেছে। কোন দিন? যেদিন আমি বঙ্গভবনে বসে আছি আর সেনাভবনে গিয়েছি, সেই দিন নাকি পরে, সেই দিন নাকি আমি আমার এলাকায় মার্ডার করেছি, ঢাকায় মার্ডার করেছি।